আচ্ছা, তাহলে আজকে আমরা তোমার হচ্ছে গিয়ে তোমার বইয়ের ময়মনসিংহ বোর্ড প্রশ্ন 4 2023 সালের এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো এখানে আমাদেরকে একটা লজিক সার্কিট দেওয়া আছে আর একটা হচ্ছে কি ট্রুথ টেবিল দেওয়া আছে। তাহলে প্রথমে 1 নাম্বার 2 নাম্বারে তো হচ্ছে গিয়ে ব্যাখ্যামূলক প্রশ্ন, আর গতে হচ্ছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য এটা ব্যাখ্যা করতে বলছে। এখন লজিক সার্কিটটি কোন গেট আছে সেটাকে সরলীকরণ রূপে আমাদেরকে বের করতে হবে, এটার যে মেইন গেটটা বের হয় সেটা। তো আমরা প্রথমে এখানে সার্কিটটিকে একটু দেখি। আমাদের এ দেওয়া আছে একটা, বি দেওয়া আছে একটা, ঠিক আছে। আমরা বই মানে এখানে যেমন দেওয়া আছে সেইভাবে হচ্ছে গিয়ে সার্কিটটাকে এঁকে নিই আগে। আমাদের এই ওয়াই এর মানটা এবার বের করতে হবে। এখন আমরা ধাপে ধাপে যাই। এই পর্যন্ত এ, তারপরে এইখানে যদি আসি তাহলে আমাদের এটা কি হয়, এ বার না। আর এইটা হলো গিয়ে এইরকম চিহ্নটাকে আমরা বি বার বের করি, ঠিক আছে। তাহলে এই দুইটাকে আবার আমাদেরকে তোমার প্লাস আকারে, এইটা থাকলে কি হয়, এই বার আকারে প্লাস থাকে আর টোটাল প্লাসের উপরে বার থাকে, ঠিক আছে। আমাদের আছে এ প্লাস বি। এখন এই যে হ্যাঁ, এই যে চিহ্নটা দেওয়া ওইটা থাকলে বুঝাবে টোটালটার উপরে বার, প্লাস করে টোটালটার উপরে বার। এবার আমাদেরকে এবার আছে শুধু এ আর বি, এইখানে এ এইটা বি, তাহলে আমাদের এইটা হবে কি এ প্লাস বি টোটালটার উপরে বার। এবার আছে এই দুইটাকে একসাথে নিয়ে প্লাস দিয়ে হোল বার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বেরোবে কি এই উপরের মানটা এ প্লাস বি বার, তারপরে হচ্ছে গিয়ে এ প্লাস বি টোটালটার উপরে বার। এবার আছে এই যে চিহ্নটার কারণে আমাদের এবার এই পুরো সমীকরণটার উপরে বার। এবার আমাদের কি করতে হবে, এই যে যেটা বের হয়েছে এই বের হওয়াটাকে আমাদেরকে সরল করতে হবে। কি করতে হবে, সরল করতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলছে কি যে এই লজিক সার্কিটটির গেটের সমতুল্যতা ব্যাখ্যা করতে বলছে। যদি আমাদের এই গেটটাকে এখন আমরা ওয়াই বিবেচনা করি, ধরো এইটা ইকুয়াল টু ওয়াই যেভাবে আমাদের দেওয়া আছে, এবার আমাদেরকে এইটাকে যদি আমরা ভাঙি, আমরা জানি এই বারগুলোকে ভাঙলে পরে প্লাস থাকলে হয় গুণ, আর যদি তোমার গুণ থাকে তাহলে হয় প্লাস। তাহলে আমরা প্রথম বারটাকে আগে ভাঙি, ঠিক আছে। এটা আমরা আগের ক্লাসেও তোমাকে বলছিলাম না যে আমরা যখন বার একটা বার ভাঙবো তখন এইটুকু আগে লিখলাম, বারটাকে ভাঙবো পরে, সরি বারটাকে একবারই ভেঙে দিই, এই যে দিলাম না। এবার আমাদের এখানে বারটা টোটাল বারটা তো উঠে যাবে, ভাঙলে পর অর্ধেক এই পাশে আসলো আর এইটা প্লাস ছিল হয়ে যাবে কি ইনটু, পরে না কেন টোটালটা ইনটু আসবে, তার মানে এ প্লাস বি টোটালটার উপর বার। এইরকম যদি পরপর দুইটা বার থাকে তাহলে এইটার, শুধু আমি এইটার জন্য বলতেছি, এইরকম যদি দুইটা বার একসাথে থাকে পরের লাইনে একবারে দুইটা বার এরকম উঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এইরকম যদি কোনো লাইনে দুইটা বার একসাথে থাকে, পূর্ণ বার, ভাঙা ভাঙা বার না, পূর্ণ বার, মানে যদি এরকম এ থাকে এটাকে আমরা লিখতে পারি অনলি এ। আবার যদি বি বি থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি। আবার যদি এরকম এ প্লাস বির উপরে হোল বার থাকে তাহলে এটাকে আমরা এ প্লাস বি লিখতে পারি, মানে এইটা আর এইটা সমান জিনিস, বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই যে দুইটা ডাবল বার আছে, আমরা তাহলে এই বার দুইটাকে এখন বাদ দিয়ে দিতে পারি। কোনো কোশ্চেন আছে এখানে বুঝতে যে বার কেন বাদ গেল? আর এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে দেই না, দুইটা বার যখন একসাথে বাদ যাবে তখন চিহ্ন পরিবর্তন হবে না। কিন্তু ধরো আমাদের এ প্লাস বি আছে, এর উপর ডাবল বার আছে, আমরা শুধু এই সেকেন্ড বারটাকে বাদ দিতে চাই, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে এইভাবে ডট হয়ে যাইবে। ক্লিয়ার এইটুক? এখানে তো আশা করি প্রবলেম আর নাই। আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার আমাদেরকে এই দুইটাকে আবার আমরা এখন যদি গুণ করি, এইটার সাথে এইটা গুণ দেই, আমরা এবার এইটাকে এই এ দিয়ে একে, এ দিয়ে বি কে গুণ দেবো, বি দিয়ে এইটাকে, বি দিয়ে এইটাকে গুণ দেবো, এ বার দিয়ে এই টোটালটাকে করব, তাই না? এইটা আমাদের মোটিভ। এবার আবার এই প্লাস দিয়ে বি বার দিয়ে এই টোটালটাকে, বি বার এ প্লাস বি। তাহলে এখন আলাদাভাবে এই দুটাকে গুণ করো, এবারে এবার বি
ঠিক আছে, একবার এইটাকে নিয়েই টোটালটাকে নেব গুণের নিয়মে, এইটাকে দিয়ে আবার এই টোটালটাকে গুণ করব। ধরো তোমাদের এইখানে থাকলো, আমি এই সি দিয়েই বুঝাই, সি আর এ আছে আর এইখানে আছে বি আর ডি, তাহলে আমরা সির সাথে একবার বি প্লাস ডি কে গুণ করব, এটা হচ্ছে অঙ্কের বাইরের পার্ট, ঠিক আছে। আবার এই সূত্রের মানে অঙ্কের প্লাসের জন্য এ থেকে আবার এই বি প্লাস ডি কে করব, তাহলে এখানে হবে কি বি সিবি প্লাস সিডি, আর এই প্লাস রইলো এ বি আর প্লাস আছে তাই প্লাস এডি। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে তোমাদের গুণ, সরাসরি গুণ আর কি, বুঝছো। এরকম যদি কোন একটা, আবার তুমি চাইলে এইটা দিয়েও এইটারে গুণ করতে পারো, মানে এই পক্ষ দিয়েও এই পক্ষকে গুণ করা যাবে বা এই পক্ষ দিয়েও এই টোটালটাকে গুণ করতে হবে, মানে যে কোনো একটাকে নিয়ে অপরটা টোটালটার সাথে গুণ করতে হবে। ডাউট আছে? আচ্ছা, তাহলে আমার এই লাইনটার এইটার গুণ করলে কি হবে, বি বার এ প্লাস বি বার বি, ওয়ান না, বি বার বি, মান পরে বসতেছে। আর যদি বসাইতে চাও একবারে, তাহলে এই দুই লাইন গ্যাপ দিয়েই শুধুমাত্র এইটাকে বসাই দিতে পারবা। এটাও তখন পারবা যখন তোমার করতে করতে এই জিনিসটা আয়ত্ত হয়ে যাবে তোমার। যদি এ বার এ থাকতো তাইলে ওয়ান, আর এ ইন্টু এ থাকলে জিরো, জিরো জিরো, এটার মান হবে জিরো, ঠিক আছে। জিরো ইন্টু থাকলে জিরো আর প্লাস থাকলে ওয়ান। এই মানটা খাতার পাশে লিখে নিও যে যখন কোনো কিছু এরকম ইনটু অবস্থায় থাকবে সেম জিনিস, তখন হবে জিরো, আর প্লাস অবস্থায় থাকলে ওয়ান। এইটুকু একটু সংশোধন করে নাও। তাহলে এইটার মান জিরো, এটার মানও জিরো, সেম সেম জিনিসের উপর বার আছে, ইনটু অবস্থায় আছে, তার মানে আমরা জিরো দিলাম। আর তাহলে থাকে কি এ বার বি প্লাস বি বার এ। এখন এইটা দেখো, আমাদের একটা সূত্র ছিল তোমার মানে নর গেটের যে একটা সূত্র ছিল, মানে এই যে সে এ এবং বি, তারপরে এইখানে যেটা থাকে সেইটার বার আর এ থাকলে আমরা এই চিহ্নটা দিয়ে লিখতে পারি এ আর বি। এটা আমাদের, হ্যাঁ, এ এক্সর বির যে সূত্রটা ছিল সেইটা। তোমার তুমি চাইলে এই লাইনটাকে ঘুরিয়েও লিখতে পারো, মানে এ বি আর এটাকে প্রথমে দিয়ে, মানে এখানে আরেকটা লাইন লিখতে পারো যে এ বি প্লাস এ ডট বি বার, এভাবেও লিখতে পারবো। সরাসরি এই লাইনের পরও এই লাইন লিখতে পারো, ঠিক আছে। এই যে এই এক্সর বির যে আমাদের এই সূত্রটা, এই সূত্রটার জন্য আমরা এখানে এটা বসায় দিলাম। এই গেল আমাদের এইটার সমাধান। এই গ নাম্বার এইখানেই শেষ। এইটা হচ্ছে গিয়ে গ নাম্বার ছিল অঙ্কের। তো গ নাম্বারে কোনো সমস্যা আছে তোমার বুঝতে? এখানে জাস্ট এরপরে লিখে দেবা এটা একটা এক্সর গেট, আর হচ্ছে গিয়ে তোমার প্রশ্নের যে লাইনটা ছিল, সুতরাং লজিক সার্কিটটি এক্সর গেটের সমতুল্য, মানে এখানে কোন গেটের সমতুল্য এটা আমাদেরকে বুঝাইতে বলছে। তার মানে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে এক্সর গেটের সমতুল্য, এক্সর গেটের সমতুল্য। এরপরে আমাদের যে ঘ নাম্বার আছে, ঘ নাম্বারের দ্বিতীয় যে চিত্রটা আছে ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে আমাদের বলছে কি শুধুমাত্র নর গেট, নর গেট দ্বারা ট্রুথ টেবিলটা, মানে হচ্ছে কি 2 নাম্বার যে চিত্র আছে, নর গেট দ্বারা চিত্র নাম্বার 2 কে বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা দেখতে বলছে। এখন চিত্র নাম্বার 2 তে তো আমরা জানি না সমীকরণটা কি আসতেছে, তাহলে আমরা এটা সমীকরণটা নিয়ে নেই আগে। আমরা সরাসরি তো নর গেটে যাইতে পারবো না, তো আমাদের ন্যান্ড গেটটা দিয়ে নর গেটে যাইতে হবে, ঠিক আছে। এই সমীকরণের এই পি আর কিউ কে ইউজ করে আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি ন্যান্ড গেটের ক্ষেত্রে হয় গিয়ে কি পি কিউ, এরকম আসে বিষয়টা, তাই না। ডি মর্গানের সমীকরণ, মানে সরি ন্যান্ড গেট থেকে আমাদের এইটা আসে। আর এইটাকে যদি আমরা ভাঙতে চাই, একটু আগেই আমরা বলছিলাম এইটাকে ভাঙতে হইলে আমাদের প্রশ্নে চাইছে নর গেট, প্রশ্নে চাইছে কি নর গেট। এখন নর গেট হইলে তো এখানে ইনটু থাকতে পারবে না, সব কি থাকতে হবে, প্লাস থাকতে হবে আর বার থাকতে হবে একটা, তাই তো। এই টোটালটাকে যদি আমরা ভাঙি, এই বারটাকে ভেঙে আমরা প্লাস দিলাম, আবার এইখানে, কারণ আমরা জানি ডি মর্গানের সূত্রের ক্ষেত্রে যদি এরকম বার দেওয়া থাকে সেটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে ইনটু ইনটুটা প্লাস হয়ে যায়, ইনটু ইনটুটা কি হয়ে যায়, ইনটু থাকলে প্লাস আর প্লাস থাকলে ইনটু। তাহলে এবার আমরা এইখানে আরো 2টা বার দিয়ে দেব,
কারণ আমাদেরকে অ্যাটলিস্ট কি নর গেটে যাইতে হবে, নর গেটের জন্য আমাদের বারের প্রয়োজন হবে, আর সেই বারের জন্য আমরা এই দুইটা বার নিলাম। একটা বার তো আমরা নিতে পারবো না, কারণ একটা বার দিলে আমাদের এই আগের লাইনের সাথে মিলবে না, তার জন্য আমরা কি দেব, ডাবল বার। বুঝতে পারছো? এই পি আর এই কিউ, আমাদের এই সমীকরণের পি কিউ থেকে আমরা এই মানটা নিছি। এটা তো আমাদের ন্যান্ড গেটেরই সত্যক সারণী, তাই না? তো সেই ন্যান্ড গেটের সত্যক সারণী থেকে আমাদের এইরকম সমীকরণ ভেঙেও বার করা যায়, আবার ডিরেক্টলি ন্যান্ড গেটের সূত্র লিখেও আমরা এই অঙ্কটাকে সমাধান করতে পারি। আমাদের ওইটা করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। যদি ন্যান্ড, এই সত্যক সারণীটা হচ্ছে কিসের, ন্যান্ড গেটের, এইটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল অফ ন্যান্ড গেট, ঠিক আছে? তো আমরা অত না ভেঙে, বিস্তারিত না ভেঙে ডিরেক্টলি এইটা যেহেতু ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, তাই এইটার মানটা আমাদের অ্যাটলিস্ট হলো পি কিউ বার। বুঝতে পেরেছো? লিখতে পারি এখানে সত্যক সারণী থেকে আমরা পাই ন্যান্ড গেটের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পি কিউ, ঠিক আছে? এভাবে লিখলেও তোমার হচ্ছে ফুল মার্ক পাবা, কারণ তুমি উল্লেখ করে দিছো এই সমীকরণটা তোমরা কোন জায়গা দিয়ে পাইছো, ন্যান্ড গেট থেকে। বুঝতে পারছো? এখন তোমাকে আমি বলি, এই বারটাই তো তোমার হচ্ছে গিয়ে ন্যান্ড গেটে। ন্যান্ড গেট কি, নর, আর ন্যান্ড গেটটা কি, এইটা আমাদের ন্যান্ড গেট না? এইভাবে দিলে আমাদের ন্যান্ড গেট না? পি কে যদি আমরা এইভাবে দিই, এটা ন্যান্ড গেট না? ন্যান্ড গেট দিতে হলে আমাদের তো উপরে একটা বার লাগবে, নর বলো ন্যান্ড বলো, মানে যেগুলার শেষেই তোমার মানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তো আমাদের বার আসে। এই মেইন জিনিসটা হচ্ছে পি কিউ বার, মানে এইখানে আর ইকুয়াল টু পি কিউ বার। ক্লিয়ার? আমাদের এইখানে আগে পি কিউ গুণ করে বের করে তারপর সেই মানটাকে উল্টে দিলে এই মানগুলো আসছে। আমরা যখন পি কিউর মান বের করব তখন হবে 0 0 0 আর 1, আর এইটাই যখন আমরা বার দিব পি কিউ বার তখন হবে 1 1 1 আর 0। মেইনলি 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 তে 0 আর 1 1 এ 1। এইটা আমাদের কি গুণের ক্ষেত্রে আসে, তাই না? তো গুণের ক্ষেত্রে যদি এইটা আসে তো এইটাকে উল্টায়ে দিলে আমরা এই মানটা পাই, কারণ আমরা জানি কোনো কিছুর উপর যদি বার দেওয়া হয়, মানে এই দেখো পির মান যদি 0 1 0 1 হয়, এইটার উপরে বার দিলে মানটা চেঞ্জ হয়ে যায় কি 1 0 1 0, মান চেঞ্জ হয়ে যায়। তাহলে এই দুইটাকে গুণ করলে হয় 0, কিন্তু আমাদের এখানে কি 0 আসছে, 0-র উল্টা মানটা আসছে না 1, তার মানে আমরা বলতে পারি পি কিউ বার হচ্ছে এই টোটাল সমীকরণটা। মানে কিভাবে সমীকরণটা আসছে তাহলে তার কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত। যদি আমরা এইভাবে রাখি, আমাদের দুইটা বার এই জায়গায় আমরা কেন দিলাম, কারণ একটা বার দিলে অঙ্কটা এই আগের লাইনটা সেম থাকে না, দুইটা বার দিলে পরের লাইনে আমরা এটাকে পি বার কিউ বার এইটা লিখতে পারি, মানে এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, আবার এই লাইন থেকে এই লাইনে আসা যায়। বুঝতে পারছো? এবার আমাদের তাহলে এটার জন্য গেট বানাইতে হবে। পি আর কিউ এর কাজ নর গেটে বাস্তবায়ন, তো আমাদের তো এটা নর গেট এসে গেছে, তাহলে এবার আমাদের পি বার কিউ বার করতে হবে। পি দিয়ে করলা, পি কে এইভাবে করলা পি বার, আবার কিউ এর জন্য আলাদা ভাবে করলা কিউ বার, ঠিক আছে? পি বার নিলাম আর কিউ বার নিলাম, পি কে আমরা বারে পরিণত করলাম আর কিউ কে আমরা বারে পরিণত করলাম। ক্লিয়ার? এবার এই দুইটাকে আবার বারে পরিণত করতে হবে। পি বার প্লাস কিউ বারের উপরে বার, এবার এইটাকে আবার বারে নিতে হবে, দুইবার করতে হবে, কারণ আমাদের এখানে কয়টা বার ছিল, একটা দুইটা, তো আমাদের একটা বার আসছে, আরো একবার যদি এইটাকে আমরা করি সেক্ষেত্রে আমাদের ডাবল বারটা চলে আসবে। পি বার প্লাস কিউ বারের উপরে বার, এইটা মেইন, আর এই 0 মানে বারের জন্য আবার আমাদের একটা বার আসলো, পি বার প্লাস কিউ বার উপরে বার, আবার এটার জন্য বার। এইটুকু কি বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে এটার ক্ষেত্রে? এরপরে কোনটা ছিল তোমাদের আজকে করাবো বলছিলাম?
আচ্ছা, রাজশাহী বোর্ড 23 আর রাজশাহী বোর্ড 23। তাহলে আমি লেখাগুলো আর লিখছি না, লেখাগুলো হচ্ছে গিয়ে জাস্ট প্রথম হচ্ছে গিয়ে আমরা এক্স যেটা আছে, এক্স কি আছে, এক্স হচ্ছে গিয়ে 2f, তাই তো? এক্স আমাদের 2f, আর এটা দেওয়া আছে কিসে, হেক্সাডেসিমালে। 2f দেওয়া আছে হেক্সাডেসিমালে। এইটুক তো ক্লিয়ার। এখন আমাদেরকে করতে বলছে কি, অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারিতে এবং অক্টালে রূপান্তর করো। তাহলে আমরা 2f কে প্রথমে বাইনারিতে নিই, একদম ইজি বিষয়। এই 2f কে আমাদের এখানে লিখবা যে 2f কে বাইনারিতে নিয়ে, তখন আমাদের, আমরা জানি বাইনারিতে নেওয়ার সময় আমাদের কয়টা বিট লাগে, 4টা বিট করে নিতে হয়। এখন তোমার এইটা দুই পদ্ধতিতে সমাধান করা যায়, আমি তোমার দুইটাই দেখাই দেবো। প্রথমে নরমাল বেসিক যেটা সেইটা দেখাই। আমাদের এই ছকটা হচ্ছে হেক্সাডেসিমালের, আর এইটা হচ্ছে গিয়ে ডেসিমালের, ঠিক আছে? সরি, ডেসিমাল না, আমরা এটা বাইনারির করব। হেক্সাডেসিমাল আর এটা আমাদের বাইনারিতে করব। তো হেক্সাডেসিমাল থেকে আমাদের প্রথমে নিতে বলছে বাইনারি। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল হলো 0 থেকে 9, তারপর এ বি সি ডি ই এফ জি। এখন এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 14, ই মানে ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। আর বাইনারির মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যখন প্রথম বাম দিক থেকে শুরু হয়, প্রথমটা হয় গিয়ে যখন 2 ডিজিট থাকে, মানে বা 2 বিট থাকে, তখন হয় 0 1 0 1 0 1 0 1 0 1 করে একটা লাইন, প্রথম লাইন যায়। পরে যখন আমরা 2 বিটের ক্ষেত্রে আসি, তখন হয় 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। এরপরে 3 বিটে যখন আমরা যাই, তখন 4টা 0 হয়, আর তারপরে হয় 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আবার যখন আমরা 8 বিটের জন্য মানে 4 নাম্বার ঘরে যাই, তখন আমাদের 8টা 0 হয়, 8টা 1 হয়, আবার 8টা 0 হবে, 8টা 1 হবে। এইভাবে আমাদের বাইনারির মানগুলো আসে, ঠিক আছে? এবার যদি আমাদের এখানে 5টা ঘর আসতো, তাহলে আমাদের 16টা 0 হইতো, আবার 16টা হচ্ছে গিয়ে 1 হইতো। বুঝতে পারছো? তো আমাদের এখন এই 2f থেকে, মানে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে। যদি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেই, সেক্ষেত্রে আমাদের এবার 2 এর বাইনারির মান এইখানে কোনটা দেখো তো, 2 এইখানে আছে, তার মানে এইটা আমাদের 2 এর বাইনারি, মানে 0 1 0 0, ঠিক আছে? তার মানে 2 এর জন্য আমরা পাচ্ছি, 2 এর জন্য 2 আর f, তো 2 এর জন্য আমাদের আসতেছে 0 0 1 0। এবার f খুঁজি আমরা, এইখানে f এর লাইন এইটা, f এর জন্য আমাদের এই লাইনটা, তাহলে আমাদের এই লাইনটা কি কি আছে, 4টা 1। তাহলে f এর জন্য কয়টা, 1টা 1 2টা 1 3টা 1 4টা 1, তাই না? এইটা আমাদের বাইনারি মান। তাহলে আমাদের এই লাইনের পরবর্তী লাইনটা আমাদের কি, 0 0 1 0, তারপর হচ্ছে 1 1 1 1। এইটা আমাদের বাইনারিতে পাইলাম, ঠিক আছে? তাহলে এইটা যদি বাইনারি মান হয়, এবার আমাদেরকে বাইনারি মানকে নিতে হবে অক্টালে। অক্টালে নেব, এবার আমরা কিসে নেব, অক্টালে। অক্টালে নেওয়ার জন্য কি বলছো, বুঝি নাই। হ্যাঁ, 2f কেই অক্টালে নেবে। এখন 2f এর বাইনারি মান থেকে আমরা অক্টালে যাব। এই যে বাইনারি মানটা বের করছি না, এইটা দিয়েই আমরা এবার অক্টালে যাব। এইটা হচ্ছে 2, তাহলে এইটা দিয়ে অক্টালে যাইতে হলে আমাদের ডিরেক্টলি আমরা অক্টালে নিব না, হেক্সাডেসিমাল থেকে ডিরেক্টলি অক্টালে নিলে একটু ঝামেলা হয়। এই জন্য আমরা বাইনারি থেকে, আমরা যেহেতু বাইনারিটা বের করছি, এটা তো 2f এরই বাইনারি মান, তো এই বাইনারি মান থেকে এবার আমরা অক্টালে নিয়ে যাই। তাহলে আমাদের কি আছে, 0 0 1 0 1 1 1 1, 4টা 1। এখন অক্টালের ক্ষেত্রে আমরা কি জানি, অক্টালের ক্ষেত্রে বিট কয়টা নিতে হয়, 3টা। অক্টালের ক্ষেত্রে কয়টা করে বিট নিতে হয়, 3টা। তাহলে এখান থেকে যদি 3টা নিই, তাহলে এই প্রথম 3টা মানে হচ্ছে 1 1 1 নিলাম, এর পরের 3টা সেটা কি হচ্ছে 1 0 1। তারপরে এখানে কয়টা আছে, 2টা। এখানে আছে কয়টা, 0 0। এখন তাহলে আমাদের 3 বিট করতে হলে আমরা বামে একটা 0 নেব, কারণ 0 নিলে 0-র ভ্যালু নাই, তার জন্য আমাদের হচ্ছে এখানে একটা 0 নিলে একই কথা হয়। এবার আমরা অক্টালের যে ছক আছে না, সেই অক্টালের ছকে যাব।
এবার আমাদের লাগবে অক্টালের ছক, ঠিক আছে? তুমি কি বুঝতে পারছো এই পর্যন্ত? এবার হ্যাঁ বলো। হুম, 2f এর অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর, সরি 2f এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে, লাইনটা হবে 2f এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে। আমি লিখে দেই 2f এর মানে 2f হেক্সা এর বাইনারি মানকে অক্টালে রূপান্তর করে। এই হবে লাইন, দেন হবে আমাদের কাজ, মানে এই 2f হচ্ছে 16, এইটার মান ছিল 2। এবার আমাদের এইটাকে এরকম একটু ভেঙে লিখে আমরা 2 লিখবো, মানে এরকম একটু গ্যাপ দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এবার আমরা অক্টালের ছক করি। এইখানে যদি অক্টালের ছক করি 0 1 2 3 4 5 6 7 8। এবার আমরা এইটা হইলে অক্টালের ক্ষেত্রে বাইনারি মানের 3টা করে নিতে হবে, 4টা হবে না। কয়টা করে নিতে হবে? 3টা করে। তাহলে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব বা বাইনারি থেকে অক্টালে যাব, তখন আমার বাইনারি আর অক্টালের ভিতর বিট নিতে হয় 3টি, ঠিক আছে? তাহলে এখানে 3 বিট নিব, মানে 1 1 1। এখানে 1 1 1 আছে কোন জায়গায়? 1 1 1 মানে কি 7, মানে কি 7। তাহলে 1 1 এর জন্য আমরা লিখব 7, 1 1 এর জন্য 7। আর তারপরে কি আছে 101, এখানে 101 করি। 101 কয় নম্বরে আছে? 5 নম্বরে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 101 এর জন্য নিব কি 5। আর এই 0 মানে তো 0, তো 0 এর জন্য ওইটাকে লিখতে হবে না। তো এটা আমরা যেহেতু অক্টালে নিছি, তাহলে আমরা এখানে লিখে দেব 57 8। বোঝা গেল? তোমার জাস্ট এই শকটা মনে রাখতে হবে। শকটা আমি তোমাকে আগের দিনও বলছি যে তোমরা এই আইসিটির ক্ষেত্রে খাতা পাওয়ার সাথে সাথেই ব্যাক পেজে আগে এই শকটাকে এঁকে নেবা, যে আমার অক্টালে কি আছে, বাইনারিতে কি আছে, হেক্সায় কি আছে, আর ডেসিমেলে কি আছে। ডেসিমেলে তো ডিরেক্ট 1 2 3 দিয়ে শুরু, ঠিক আছে? এই সবটাকে খাতায় তুলে নেবা, তাহলে এইটা দিয়ে তোমরা এমসিকিউ তে শুরু করে ম্যাথ সব সলভ করতে পারবা। তাহলে এই আমাদের গ নাম্বার গেল। গ নাম্বার এই পর্যন্তই শেষ, কারণ আমাদের এইটাই বের করতে বলছে অক্টালে এবং বাইনারিতে। তাহলে আমরা অক্টাল মানও লিখে নিলাম, বাইনারি মানও লিখে নিলাম। এরপরে জাস্ট লিখে দেবে অর্থাৎ বাইনারিতে এক্স এর মেধাক্রম এইটা আর অক্টালে এইটা। বুঝতে পারছো? এই গেল গ নাম্বার। গ নাম্বারে ডাউট আছে কোনো? গ নাম্বারে ডাউট নাই। পরে হচ্ছে কি ক্লাস রেকর্ডটা দিয়ে মিলিয়ে নিও যদি কোনো রকম সমস্যা হয়, আর পরে আমাকে নক করতেও পারো, প্রবলেম নাই। এবার আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে আমাদের, আচ্ছা কথা মনে অনেক রিপিট আসতেছে তাই না? যাই হোক, ঘ নাম্বারে আমাদের কি বলছে? ঘ এর প্রশ্ন কি ছিল? ঘতে বলছে কি এক্স, হ্যাঁ, দুইটি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এখন একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু যোগের মাধ্যমে নির্ণয় করো বলুক, বিয়োগ করো বলুক, আর 2 এর পরিপূরক বলুক, সবই হচ্ছে কি 2 এর পরিপূরক, সবই কি 2 এর পরিপূরক। বুঝতে পারছো? তো এবার আমরা 2f কে এখন 2 এর পরিপূরকের জন্য আমি তোমাদের কি বলছি, যে কোনো কিছুর যোগ বিয়োগের ক্ষেত্রে বা টাকার পরিমাণের ক্ষেত্রে বা কোনো কিছুর পরীক্ষার মানের ক্ষেত্রে সবথেকে ভালো হয় কি দশমিকে নিয়ে যদি আমরা কাজ করি। কারণ দশমিক হচ্ছে আমাদের জেনারেল লাইফের যে সংখ্যা পদ্ধতি সেইটা, মানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে আমরা 2f কে এবার দশমিকে নেব। এই বাইনারি মান লাগবে না আমাদের, গয়ের মানগুলোর দরকার নেই। এবার আমরা 2f কে কিসে নেব? দশমিকে। 2f দিয়ে
টুয়েলভ আছে আমাদের, টুয়েলভ কি হেক্সায় আছে না? হেক্সা থেকে দশমিকে নেওয়ার নিয়ম কি? ওই যে পাওয়ার, আগের দিনও বলছিলাম এরকম হচ্ছে গিয়ে, মানে এই 2 এর সাথে ইনটু দিয়ে এই যে 16 প্লাস এফ এর সাথে ইনটু দিয়ে 16, এই 10 এর কোনো ভ্যালু নাই, এই পাশে যেটা এইটার হচ্ছে ভ্যালু, এইটার উপরে পাওয়ার হবে। যেহেতু এখানে কোনো দশমিক নাই, এটা ফুল বেস ফর্মে আছে, তাহলে আমরা বাম পাশ থেকে 0 দেওয়া শুরু করি, 0 আর 1। তাহলে এইটাকে আমাদের ক্যালকুলেট করলে কি হয়, আমরা এখন যদি এখানে কাজ করি তখন আমাদের ক্যালকুলেট করলে কি আসবে, আমরা এফ মানে কি জানি, এই ছকে দেখো এফ মানে কি 15, তাহলে আমরা এখানে 2 ইন্টু 16 দেব, প্লাস এইখানে কি দেব, এফ এর জায়গায় লিখে দেব 15, তাই না? 15 আর হচ্ছে কি ইনটু দিয়ে এইখানে তোমার হচ্ছে 1, কারণ 6 এর উপর 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা মান কি পাই 1, 8 এর পাওয়ার 0 থাকলে মান 1, 7 এর পাওয়ার 0 থাকলে মান 1, এভরিথিং যা কিছুই পাওয়ার 0 থাকুক মান আসবে কি 1। ক্লিয়ার? তো এইটা গেল। এবার তাহলে আমরা এইটাকে যদি করি 16 দুগুণে 32 আর এইখানে 15, আর 15কে এটা যদি যোগ করি তাহলে 47, এইটা আমাদের কিসে বেরোলো, দশমিকে। তাহলে আমরা এটা 2f 16 ইকুয়াল টু 47। তাহলে কিভাবে 47 আসলো এবার ক্লিয়ার? আর ওইটাই কেন 57 আর এইটাই কেন 47? এবার আমরা 12 কে তো বের করছি, এবার আমাদের দ্বিতীয় মানটা কি ছিল, পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম লাস্টে ছিল কত, 14 8। এবার আবার দিয়ে আমরা লিখব 14 8, এইটা ছিল 14 8। আবার 14 8 কে যদি এবার আমরা দশমিকে নেই তাহলে আমরা কি পাই, সেম প্রসেস, 1 ইন্টু 8 প্লাস 12, তো ঠিক আছে, কিন্তু আমাদের তো করে দেখাইতে হবে, তাই না? এবার আমাদের ডান পাশ দিয়ে মান বসবে না বাম পাশ দিয়ে এইটার উপর মান বসবে, এইটার থেকে না এইটার থেকে? আচ্ছা, তাহলে এইটা হবে 0 আর এখানে হবে 1, তাহলে আমরা এখানে কি পাই 8 আর এখানে পাই 4, তাহলে আমাদের এখানে কত আসে 12। তাহলে এরপরে 2 এর পরিপূরকের যে বেসিক নিয়ম সেই নিয়মে আমাদের অঙ্কটা করতে হবে। এখন তোমরা দেখো আমাদের তাহলে কি বেরোলো, 12 বেরোলো, মানে তোমার হচ্ছে গিয়ে 2f এর 2f না 14 আমাদের অক্টাল থেকে আমরা দশমিকে বের করলাম। তাহলে এখন আমাদের মান আছে কি, একটা আছে 12 পরের স্টেপ, ঠিক আছে, একটা আছে 12 আর একটা আছে 47। এখন 12 আর 47 এর ভিতর এটা যেহেতু দশমিক পদ্ধতিতে আছে দুইটাই, তাহলে আমাদের এইখান থেকে ছোট বড় নির্ণয় করা সহজ, কারণ 12 বড় না বা 47 বড় এটা আমরা নরমালি বুঝি, কারণ দশমিক পদ্ধতিটা বা ডেসিমেলটা হচ্ছে কি আমাদের ডেইলি লাইফের যে 1 2 3 4 5 6 7 8 এই জিনিসটা। এই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে তোমরা যখনই 2 এর পরিপূরক বা কমপ্লিমেন্টের মানগুলো বা কোনো সংখ্যা দেওয়া থাকবে বা এই টাইপের কিছু থাকলে বা টাকার পরিমাণ বিয়োগ এইগুলা থাকলে সবসময় দশমিকে নিয়ে তারপরে কাজ করবে, তাহলে তোমরা ওই মানটা নির্ণয় করা তোমাদের জন্য কমফোর্টেবল এন্ড ইজি দুটোই হয়। তাহলে হচ্ছে কি এখানে আমরা এবার এই 47 আর 12 জন্য বাইনারি মানটা লিখবো, কারণ আমাদের 2 এর পরিপূরক বলো বা যোগ বিয়োগ যেটাই বলো নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বাইনারি মান দরকার হয়। এখন যেহেতু 47 বড় আর 12 ছোট, তাই আমরা 47 কে উপরে দিলাম 12 কে নিচে দিলাম। এবার আমরা এখানে আমরা তো একটা জিনিস জানি, 8 বিটের একটা বিষয় আছে না, যে তোমাদের আমি আগেও বলছিলাম 1 2 4 8 16 32 64 64 128, এই হচ্ছে আমাদের 8 বিটের সেক্টরটা। এই 8 বিটের সেক্টর থেকে এবার আমরা দেখব 47 হয় কোন কোন সংখ্যাকে যোগ করলে। এখন আমাদের এই জায়গা 47 হবে 32, 32 কে যোগ করলে 37 হয়, তারপরে 32 এর সাথে যদি আমরা 8 যোগ করি, তারপরে আমরা যদি 4 যোগ করি, তারপরে যদি 2 যোগ করি, তাহলে আমাদের টোটাল 47 হয়। 32 এর জন্য হবে, তারপরে 8 এর জন্য হবে, মানে 32 8 4 2 আর হচ্ছে গিয়ে তোমার 1, এই সব কয়টাকে গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 47। 47 যদি পাই মানে 32 যোগ
8 যোগ 4 যোগ 2 যোগ 1 করলে আমরা পাই 47। তাহলে আমাদের এই যে কয়টায় আমরা মান পাবো সেই কয়টায় আমাদের হবে 1, আর বাকি ঘরগুলোতে বসে যাবে কি 0, বাকি ঘরগুলোতে 0। তাহলে এইটাই আমাদের বাইনারি মান। এখন এখানে 8 বিট আছে, বাইনারি আছে, তাহলে আমরা এটাকে সিরিয়াল বাই লিখে দিই 1 এই বাম দিক থেকেই লেখো 0 0 1 0 1 1 1 1 1 1 1 1, 4টা 1। এবার 12 হয় কোনটা কোনটা যোগ করলে। তোমার এইখানে এই যে উপরের ঘরটা আছে, এই ঘরটায় কোন কোন সংখ্যা যোগ করলে 12 হয়? 8, আর যদি তোমরা 8 আর হচ্ছে গিয়ে 4 যোগ করো তাহলে তোমার হচ্ছে গিয়ে 12 হয়, আর গুলো সব হলো তাইলে 0। তাহলে 8 এর ঘরে 1 আর হচ্ছে গিয়ে 4 এর ঘরে 1, আর বাকি ঘরগুলোতে আমাদের কি বসবে 0। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে 12। তাহলে আমরা এই মানটা আমাদের বাইনারি মান, এইটা হচ্ছে গিয়ে শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, শর্টকাটে তোমার হচ্ছে গিয়ে বাইনারি মান নির্ণয়ের পদ্ধতি। দশমিক থেকে দশমিক টু বাইনারি নির্ণয় করার শর্টকাট টেকনিক হচ্ছে এই ছকটা। বুঝতে পেরেছো? তাহলে এবার যদি আমরা এখানে পাই তাহলে কি কি? 4টা 0, 2টা 1, 1 2 3 4, 2টা 1, তারপরে আবার 2টা 0 0 0। এই আমাদের সংখ্যা তো পাইলাম, এইটা আমাদের প্রথম সংখ্যা আর এইটা আমাদের দ্বিতীয় সংখ্যা। এবার আমরা প্রথম সংখ্যাকে মনে করি নাই। এই নিয়মের জন্য আমরা যখন করব প্রথম সংখ্যা আমাদের নাই, আছে কি নিচের সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা যদি আমরা বাদ দেই, নিচের সংখ্যাটাকে আমরা হচ্ছে কি উল্টে দেব। এখানে আমাদের নেক্সট স্টেপের কাজ হচ্ছে এইরকম বাইনারি বের করার পরে এই মানগুলোকে উল্টে দেওয়া। দ্বিতীয় যে সংখ্যাটা থাকে দ্বিতীয় মানটার আমরা উল্টো মান লিখবো। মানে 0 এর জন্য 1, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, আবার 0 এর জন্য 1, 0 এর জন্য 1, 0 এর জন্য 1, 0 এর জন্য 1। এই যে মানটা পাইলাম এইটা আমাদের একের পূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, একের পরিপূরক। ঠিক আছে, এবার এই যে উল্টো মান, এই উল্টো মানের সাথে 1 যোগ করলে আমরা পাই 2 এর পরিপূরক। কি উল্টো মানের সাথে যখন আমরা 1 যোগ করি তখন আমরা পাই 2 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে এইটার 1 যোগ করলে 1 1 এ 0 হাতে 1, তার মানে এখানে আমাদের আরেকটা 1 আছে, তাহলে সেই 1 1 এ 0 হাতে 1, 0 1 এ 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1। তাহলে এই হচ্ছে আমাদের পরিপূরকের মান নির্ণয়। এই মানটা তো তোমরা ইজিলি আমরা বের করতে পারলাম। এবার আমরা এখানে বের করব কিভাবে কোন মানটা ছোট বা কোন মানটার পিছনে মাইনাস চিহ্ন আসবে, এটা আমরা বুঝবো কিভাবে। এখানে ছোট কোনটা, কারণ যেহেতু আমাদের এটা দশমিকে নির্ণয় করা আছে তাহলে আমরা ইজিলি বলতে পারি 12 আমাদের ছোট মান, তাহলে 12 এর আগে মাইনাস আসবে। কার আগে মাইনাস আসবে? 12 এর আগে। আর এইটা হচ্ছে গিয়ে -12 এর টুস কমপ্লিমেন্ট, এখানে ব্র্যাকেটে লিখে দেবা টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। আমি সবসময় ইন্টারের সময় 2s কমপ্লিমেন্টে লিখতাম, এই জন্য এটাই লেখা হয় বেশি। এবার তোমাদের এইটা তো আমাদের হয়ে গেল, এবার এটা নেক্সট স্টেপ। তাহলে আমি এইটাকে মুছে দেই, ঠিক আছে, কারণ আমাদেরকে এবার বিয়োগ করতে হবে। প্রথম মানটা থেকে -12 কে বিয়োগ করতে হবে। প্রথম মানটা থেকে -12 এর ভিতর কাজ, মানে 47। এখন 47 10 ইকুয়াল টু মান কি 0 0 1 0 1 1 1 1, আর -12 এর মান হচ্ছে কি আমাদের এইটা প্লাস আর এইটা মাইনাস। -12 এর জন্য আমরা পাইছি এই মানটা, মানে 2s কমপ্লিমেন্টের 1 1 1 1, তারপর হচ্ছে গিয়ে 0 1 0 0। ঠিক আছে, এবার 47 বিয়োগ 12 করলে আমরা কি পাই? 47 দিয়ে 12 বিয়োগ করলে আমরা পাই 35। তাহলে এইখানে আমাদের 35 আসে, তাই না? তো এই 35টাই আমাদের এইখানে ব্র্যাকেটের ভিতরে বসবে। বুঝতে পারছো? আর 35টা কিসে আছে? দশমিকে, তাই আমরা এখানে দেব কি 10, ব্র্যাকেট দিয়ে দেব 10।
এবার আমরা শর্টকাটে একটা নিয়ম আছে, শর্টকাটে বের করতে পারি বা বিয়োগ করেও মানে এইটাকে ক্যালকুলেশন করেও বের করতে পারি। শর্টকাটটা কিভাবে বের করব, ওই যে আমি একটু আগে তোমাদের ছক দেখাইছিলাম না, তোমার হচ্ছে গিয়ে 8 বিটের, সেই 8 বিটের সিস্টেমটা অ্যাপ্লাই করে আমরা এটাকে শর্টকাটে বের করতে পারি। 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে? এটা আমাদের রাফ, কিন্তু ক্লিয়ার? এটা যদি রাফ হয়, এখন আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করলে 35 হয়। এইটা আমরা হচ্ছে কি অনেক বড়, যাদের এই ক্যালকুলেশনের প্রবলেম হয় তাদের জন্য এই শর্টকাট টেকনিকটা। তো এখানে হচ্ছে কি 45 থেকে মানে 35 হয় কোন কোন মানকে যোগ করলে? 35 হবে আমাদের কোন কোন মানকে যোগ করলে? 32 3 2 আর 1 কে যোগ করলে আমরা 35 হয়, মানে 32 2 আর 1 কে যোগ করলে আমাদের 35 হয়। তাহলে বাকি মানগুলো আমাদের কি বসে? 0, অটোমেটিক 0। তাহলে আমাদের এইখানে সমাধানটা কি আসে? আমরা বাম পাশ থেকে মান বসাই, 1 1 0 0 0 1 0, আবার কি 0। এখন আমাদের এখানে বিট কয়টা হয়েছে? 8টা। তাইলে আমরা এখানে আর একটা 1 লিখে দেব। কারণ কি, আমাদের এই 9 নাম্বার বিটটা সব সময় 2s কমপ্লিমেন্টের পরে এই পার্টটা করার সময় 1 আসে, আর এইটা আমাদের কি হয়? ক্যারি বিট। তাই আমরা এই 8 বিট লেখার পরে এখানে একটা এক্সট্রা 1 লিখে দিলে অটোমেটিক এইটার সমাধানটা চলে আসে। এখন তোমরা, এটা তো শর্টকাট শিখাইলাম, এখন যদি তোমরা যারা বলো না আমি শর্টকাটে করব না, আমাদের আসল নিয়ম যেটা সেই নিয়মে লাগবে, তাহলে আমরা আবার সেই নিয়মে বিয়োগ করি। সেই নিয়মে বিয়োগ করলেও একই উত্তর আসবে, ঠিক আছে? এই উত্তরটাকে আমি একটু, এই নিচে তো লেখাই আছে, তারপর আমি বামে আর একটু লিখে দিই। তো আমাদের উত্তরটা ছিল 1 0 0 1 0 0 0 1 1। এবার আমি যে মেইন নিয়ম, সেই মেইন নিয়মে তোমাদের ক্যালকুলেশনটা করে দেখাই। ক্লিয়ার? মেইন নিয়মে ক্যালকুলেশন করলে পর একটা জিনিস মনে রাখতে হবে, 1 আর 1 এ হয় 2, 1 আর 1 এ হয় 2, যা বাইনারিতে এসে 10, আর 0 কে লিখতে হয় 1 কে হাতে রাখতে হয়, ঠিক আছে? 1 হাতে থাকে আর 0 কে আমরা লিখি। আর 1 1 1 মানে 3 হইলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে 11 হয়, ঠিক আছে? 1 কে লিখি আর 1 কে হাতে রাখি, ঠিক আছে? এই একটা জিনিস মনে রাখবা, 1 কে আমরা লিখি আর 1 কে আমরা হাতে রাখি, ঠিক আছে? তাহলে আমরা এবার 0 1 এ কি হয় বলো তো? 0 1 এ হচ্ছে গিয়ে 1, আবার এই 0 1 এ, এটা আমি নিচে নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হয়। 0 1 এ 1, 0 1 এ 1, 1 1 এ 2, তার মানে 0, হাতে আমার 1, সেই একটা এটা নিচে লিখে দিলাম। তার মানে 0 0 তে 0, 0 1 এ 1, তারপরে 1 1 এ 0, হাতে আমার 1, সেটাই এটার পরেরটাই লিখে দিলাম। তাহলে 0 1 এ 1, 1 1 এ 0, হাতে আমার 1, সেই একটা এখানে লিখে দিলাম। তার মানে 1 0 তে 1, 1 1 এ 0, হাতে আমার 1, সেটা এখানে লিখে দিলাম। এবার 0 1 এ 1 আর 1 1 এ 0 আর হাতে 1 থাকে, সেটা এবার কোথায় লিখবো? এটার পাশে। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা ঠিক আছে। এখন আমরা বিট গুনি, 1 2 3 4 5 6 7 8, আর এইটা আমাদের 9 নাম্বার বিট। 9 নাম্বার বিটটা 1 হয়, আর সেইটা আমাদের কি হয়? ক্যারি বিট। তাহলে আমাদের এই শর্টকাট টেকনিকেও যে মান আসে, নরমাল বিয়োগেও সেই একই মান আসে। তাহলে তোমরা এই যে মানটা বের হবে, এইটাই আমাদের ফলাফল, ঠিক আছে? এইটা লিখলে, এই পর্যন্ত করলেই তোমাদের অঙ্কটা ক্লিয়ার। তাহলে আশা করি তোমাদের আজকের মতো অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে আর তোমরা যদি হ্যান্ড নোটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার কন্টাক্ট নাম্বার, যেটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমার ইউটিউবের যে বায়ো আছে সেই বায়োতে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমি অনার্স ফাইনাল ইয়ার থেকে, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এবং এইচএসসি এসএসসির যে সায়েন্সের ক্লাসগুলো এবং ম্যাথের যে ক্লাসগুলো এবং আইসিটি, এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো তোমরা যদি সেইগুলোর অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর সবার জন্য বেস্ট অফ লাক, যারাই এইচএসসি পরীক্ষা দিচ্ছ, যে সালেই আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসতেছে, তোমাদের সবার জন্য আমি বেস্ট অফ লাক দিচ্ছি। আর সবাই যেন ভালো রেজাল্ট করো, এই প্রার্থনা করছি। তো ভালো থেকো।